নেক্সট কোয়ালিটেটিভ প্রপার্টি, দ্রবণের স্ফুটনাঙ্ক উন্নয়ন, যাকে বলা হয় এলিভেশন অফ বয়লিং পয়েন্ট অফ এ সলিউশন। সলিউশনে বয়লিং পয়েন্ট এর এলিভেশন। এটা বলার আগে তোমাদেরকে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক কাকে বলে? আমি আগেও বলেছি স্ফুটনাঙ্ক বয়লিং পয়েন্ট কাকে বলা হয়? দ্রবণের বা তরলের বাষ্পচাপ বায়ুমণ্ডলের বাষ্পচাপের সঙ্গে সমান হয়, সেই উষ্ণতাকে ওই পদার্থের বা ওই তরলের স্ফুটনাঙ্ক বলে। এখানে দ্রবণ কথাটা বলবে না, বিশুদ্ধ তরল পদার্থেরই স্ফুটনাঙ্কের কথা বলা হচ্ছে। তাহলে বিশুদ্ধ তরলের স্ফুটনাঙ্ক বলতে বোঝাচ্ছে যে ওই বিশুদ্ধ তরলের বাষ্পচাপ যখন বায়ুমণ্ডলীয় বাষ্পচাপের সমান হয়ে যায়, বাষ্পচাপের সমান হয়ে যায়, তখন কি করে? তরলটা ফুটতে শুরু করে দেয়, তখন তরলটা ফুটতে শুরু করে দেবে। তো এটা হচ্ছে স্ফুটনাঙ্কের সংজ্ঞা বলতে পারি আমরা। আমরা এমনি পড়েছি স্ফুটনাঙ্কের সংজ্ঞা, বিশুদ্ধ জল যে উষ্ণতায় ফুটতে শুরু করে সেই উষ্ণতাটাকে বলা হয় তার স্ফুটনাঙ্ক। কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, ওই উষ্ণতাতে তরলের বাষ্পচাপটা বায়ুমণ্ডলীয় বাষ্পচাপের সমান হয়ে যায়, এটাকে বলা হয় স্ফুটনাঙ্ক। এখন যদি এটা বিশুদ্ধ দ্রাবকের মধ্যে আমি যদি যোগ করে দিই কঠিন অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য অতড়িৎ সংযোজিত দ্রাবক, বই অনুযায়ী এখানে যে কোনো অপদ্রব্য যোগ করলে এই ঘটনাটা ঘটবে। তবে আমাদের বলা হচ্ছে বিশুদ্ধ অনুদ্বায়ী কঠিন অতড়িৎ বিশ্লেষ্য বা তড়িৎ অবিশ্লেষ্য দ্রাব যদি যোগ করি তাহলে দ্রবণ পাবো। এই দ্রবণের বয়লিং পয়েন্ট, দ্রবণের স্ফুটনাঙ্ক কি হবে? বেড়ে যাবে। অর্থাৎ বিশুদ্ধ দ্রাবকের যে বয়লিং টেম্পারেচার ছিল, যেটাকে টিবি বলছি, টি সাফিক্সে বি, বয়লিং টেম্পারেচার অফ পিওর সলভেন্ট, এর মধ্যে যখনই কঠিন অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য দ্রাব যোগ করব, দ্রবণ যখন হবে, সেই দ্রবণের বয়লিং পয়েন্টটাকে বলছি আমি টিবি ড্যাশ। এইটা খুব মনে রাখার বিষয় যে বিশুদ্ধ দ্রাবকের বয়লিং পয়েন্ট টিবি দিয়ে চিহ্নিত করছি আমরা, দ্রবণের বয়লিং পয়েন্ট টিবি ড্যাশ দিয়ে চিহ্নিত করছি। কি বললাম? এই দ্রবণের স্ফুটনাঙ্কটা বেড়ে যাবে, উন্নয়ন হবে, স্ফুটনাঙ্কের উন্নয়ন হবে, বৃদ্ধি পেয়ে যাবে। অর্থাৎ বিশুদ্ধ দ্রাবকে অপদ্রব্য যোগ করলেই দ্রবণের যে দ্রবণটা তৈরি হয় তার বয়লিং পয়েন্ট বেড়ে যায়। দেখবে এরকম কাজ আমরা করে থাকি, হয়তো না জেনেই করে থাকি, আবার অনেকজনা জেনে কাজটা করো, যে জল গরম করার সময় অল্প একটু নুন দিয়ে দাও তার মধ্যে। যারা ডিম সেদ্ধ বাড়িতে করেছো বা জল গরম করে সেক দিয়েছো, তাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে জলে একটু নুন দিয়ে দেওয়া হয়। তাতে কি হয়? জলে নুন দিলে কি হয়? জলে নুন দিলে জলে যে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জলটা ফুটতো, সেটা 100 থেকে বেশি টেম্পারেচারে ফুটবে। অর্থাৎ 100-তে ফুটবে না, 100 থেকে বেশি টেম্পারেচারে ফুটবে না, 121 বা 123 ডিগ্রিতে চলে যাবে। তার মানে দ্রবণটা যেটা তৈরি হলো অল্প নুন দেওয়ার ফলে, লঘু দ্রবণ, তার বয়লিং টেম্পারেচারটা বেড়ে গেছে, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট হয়েছে। কারণটা একটু পরেই জানবো যে কেন স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটে। আগে বুঝে নি যে স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটে, কীভাবে ঘটে। দ্রাব যোগ করলেই বেড়ে যাবে। তাহলে স্ফুটনাঙ্কের যে বৃদ্ধি হলো, স্ফুটনাঙ্কের যে উন্নয়ন হলো, সেটাকে কি বলবো আমরা? স্ফুটনাঙ্কের উন্নয়ন, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, যেটাকে বলছি ডেল্টা টিবি। ডেল্টা টিবি সমান কি পাচ্ছি? টিবি ড্যাশ মাইনাস টিবি। এটা বলছি স্ফুটনাঙ্কের উন্নয়ন। তাহলে পরীক্ষায় যদি জিজ্ঞাসা করা হয় যে স্ফুটনাঙ্কের উন্নয়ন কি, তাহলে বলবে কি বিশুদ্ধ দ্রাবকে বা বিশুদ্ধ তরলে কঠিন অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য দ্রাব যোগ করলে দ্রবণের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। দ্রবণের স্ফুটনাঙ্ক মাইনাস বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক যদি করি, তাহলে সেটাকে বলছি স্ফুটনাঙ্কের উন্নয়ন বা এলিভেশন অফ বয়লিং পয়েন্ট।
এবার আমরা জানতে চাইবো যে কারণটা কি, কি কারণে স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটে, এটা পরীক্ষায় দেয় কিন্তু। হ্যাঁ, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন যখন বলেছিলাম তখন বলেছিলাম যে বাষ্পচাপ হ্রাস পেয়ে যায়। দ্রবণের বাষ্পচাপ হ্রাস পায় কেন, এইটা কোশ্চেন দেয় পরীক্ষায়। ঠিক একই রকম ভাবে স্ফুটনাঙ্কের উন্নয়নের কারণটাও পরীক্ষায় দেয়, আর একটা গ্রাফের মাধ্যমে বোঝাতে বলে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাও পরীক্ষায় দেয়। আমি গ্রাফটা আর এই কারণটা একসাথে বলে দিচ্ছি, শুনে নাও। এইদিকে লিখেছি বাষ্পচাপ, এদিকে বাষ্পচাপ বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এ একটা পয়েন্ট আমি দিলাম, যে পয়েন্টটা বলে দিলাম অ্যাটমসফিয়ারিক প্রেসার, অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপ, যেটা 1 অ্যাটমসফিয়ার আমরা জানি। বইতে দেওয়া আছে পি অ্যাটমসফিয়ার, সেই জন্য আমি পি অ্যাটমসফিয়ার লিখছি। তবে বাষ্পচাপ আমরা জানি বায়ুমণ্ডলীয় বাষ্পচাপ 1 অ্যাটমসফিয়ার, কেউ যদি 1 অ্যাটমসফিয়ার লেখো লিখতে পারো। এখন এই যে পয়েন্টটা দিয়েছি, এই পয়েন্টটার ওপরে যে ফেজটা আছে এটা হচ্ছে ভেপার ফেজ, বাষ্পীয় অবস্থা। গ্যাসীয় অবস্থা বলবেন না, বাষ্পীয় অবস্থা বলাই ভালো। বাষ্প অবস্থা, ভেপার ফেজ। আর এই যে পয়েন্টের নিচে এটা লিকুইড ফেজ। কোথাও তোমরা দেখেছো এই জিনিসটা, গ্যাসিয়াস স্টেট চ্যাপ্টারটাতে হয়তো দেখেছো। তাহলে এই যে পয়েন্টটা আমি দিয়ে দিলাম, এটা বায়ুমণ্ডলীয় চাপ। এখন আমি কি বললাম, যে বিশুদ্ধ দ্রাবক, অর্থাৎ বিশুদ্ধ দ্রাবক এর বাষ্পচাপটা দেখাচ্ছি। এইদিকে উষ্ণতাটা বলিনি, উষ্ণতা, এইদিকে টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে, কেলভিন স্কেলেই আমরা ধরছি। হ্যাঁ, এখন বাষ্পচাপ আমি ধরলাম যে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এইটা, এইভাবে বাড়তে বাড়তে এই যে পয়েন্টটা এখানে যে টাচ করবে, এই পয়েন্টটা যেখানে লিকুইডটা আর ভেপারের মাঝখানে এই যে ডটটা, এই ডটটা কি, এই ডটটায় যখন পৌঁছে যাবে, এই টেম্পারেচারে যখন পৌঁছে যাবে, তখন বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ অ্যাটমসফিয়ারিক প্রেসারের সাথে সমান হয়ে গেছে। দেখো, এইটা যদি একটা বাষ্পচাপের কার্ভ হয়, মানে বেড়ে যাচ্ছে, এরকম করে টেম্পারেচার বাড়াচ্ছি, বাষ্পচাপ বাড়ছে বাড়ছে বাড়ছে, এই পয়েন্টে অ্যাটমসফিয়ারিক প্রেসারে এসছে, তাহলে এই টেম্পারেচারটাকে কি বলবো আমরা? আগেই বলে দিয়েছি, স্ফুটনাঙ্ক সমান কি, বাষ্পচাপ সমান বায়ুমণ্ডলীয় বাষ্পচাপ। তাহলে এই পয়েন্টটাকে বলবো আমি বয়লিং টেম্পারেচার বা বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক, টিবি, যেখানে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপটা অ্যাটমসফিয়ারিক প্রেসারের সাথে সমান হয়ে গেছে। এখানে পর্যন্ত বুঝতে অসুবিধা নেই আমাদের। এখন যদি তুমি কোনো দ্রাব যোগ করে দাও, তাহলে সেটা দ্রবণ হয়ে গেছে। দ্রবণের বাষ্পচাপ কি হয়, বিশুদ্ধ দ্রাবকের থেকে বেশি থাকে না কম থাকে? বেশি থাকে। কে বললে? দ্রবণের বাষ্পচাপ বেশি থাকে, তাহলে বেশি থাকে বললে কেন? তাহলে আগের পড়াগুলো ভুলে যাচ্ছ নাকি সব? দ্রবণের বাষ্পচাপ তো কমে যাবে, দ্রবণের বাষ্পচাপ কমে যাবে, এই নিয়ে অনেক লেকচার দিয়ে দিলাম তো। দ্রবণের বাষ্পচাপটা কমে যাবে বিশুদ্ধ দ্রাবকের তুলনায়, কারণ কঠিন অনুদ্বায়ী দ্রাব যোগ করলে সারফেসে আর শুধুমাত্র বিশুদ্ধ দ্রাবক থাকে না, দ্রাব কণা চলে আসে, তাই বাষ্পীভবনের হারটা কমে যায়, বাষ্পচাপ কমে যায়। আবার বলে দিলাম, তাহলে দ্রবণের বাষ্পচাপের গ্রাফটা নিশ্চয়ই নিচের দিকে থাকবে, নিচের দিকে থাকবে। এটা দ্রবণ আমি দিয়ে দিলাম, লাল কালিতে দিচ্ছি। তাহলে দ্রবণের বাষ্পচাপ এইটা। এখন দ্রবণকেও যদি ফোটাতে চাই আমি, তাহলে দ্রবণের বাষ্পচাপটাকে অ্যাটমসফিয়ারিক প্রেসারের সমান নিয়ে যেতে হবে, অর্থাৎ এই জায়গায় নিয়ে যেতে হবে, এই পয়েন্টে নিয়ে যেতে হবে, তবে তো ফুটবে। এই পয়েন্টে এলে তবে তো ফুটবে। তাহলে এইটা হয়ে গেল দ্রবণের স্ফুটনাঙ্ক। তাহলে কি দেখতে পাচ্ছি, টিবি ড্যাশটা টিবির থেকে বেশি, টিবি ড্যাশ গ্রেটার দ্যান টিবি। কারণ কি, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপটাকে অ্যাটমসফিয়ারিক প্রেসারে নিয়ে যেতে যে টেম্পারেচার লাগছে, দ্রবণের বাষ্পচাপ যেহেতু কমে যায়, তাহলে একে অ্যাটমসফিয়ারিক প্রেসারে নিয়ে যেতে গেলে আরো টেম্পারেচার দিতে হচ্ছে। আমি দেখতেই পাচ্ছি, গ্রাফিক্যালিও দেখতে পাচ্ছি, আর
বুঝতেও পারছি যে কেন দ্রবণের বাষ্পচাপ কমে যায় আর দ্রবণের বাষ্পচাপটাকে অ্যাটমসফিয়ারিক প্রেসারে নিয়ে যেতে গেলে বেশি টেম্পারেচারের প্রয়োজন হয় কেন। তাহলে অটোমেটিক দেখতে পাচ্ছি যে ডেল্টা টিবি ড্যাশ গ্রেটার দ্যান টিবি হচ্ছে। তাহলে এই জিনিসটা কি, এই গ্যাপটা কি, যেটা বইতে তোমাদের এম এন দেওয়া এখানে এম দেওয়া আছে, এখানে এন দেওয়া আছে। তাহলে ও এখানে যদি ও দেওয়া থাকে, এখানে এম এন দেওয়া থাকে আর এখানে এম দেওয়া থাকে, বই অনুযায়ী, দরকার নেই এত ডিটেলস বা এত জটিল করে বলার, তাও বই অনুযায়ী একবার বলে দিচ্ছি। ও এম মাইনাস ও এন করলে কি পাবো আমরা, এই গ্যাপটা পাবো। এই ও এম মাইনাস ও এন করলে এই গ্যাপটা পাবো, এইটাকে ডেল্টা টিবি বলা হচ্ছে। আমি এখানেই লিখে দিচ্ছি, এইটাই ডেল্টা টিবি, এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট। তাহলে কারণটাও বলে দিলাম, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাও দেখিয়ে দিলাম। কারণটা কি, যদি তুমি বিশুদ্ধ দ্রাবকে কঠিন অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য দ্রাব যোগ করো, তাহলে দ্রবণের বাষ্পচাপ দ্রাবকের বাষ্পচাপের তুলনায় কমে যায়। এখন স্ফুটনাঙ্ক মানে কি, বাষ্পচাপ, কোনো তরলের বাষ্পচাপ বা কোনো দ্রবণের বাষ্পচাপ যখন অ্যাটমসফিয়ারিক প্রেসারের সাথে সমান হয়ে যায় তখন ফুটতে শুরু করে। যেহেতু দ্রবণের বাষ্পচাপ কমে গেছে, তাই এখন একে ফোটাতে গেলে বেশি পরিমাণে টেম্পারেচার প্রয়োজন হবে অ্যাটমসফিয়ারিক প্রেসার পর্যন্ত নিয়ে যেতে। আর এটা আমরা জানি, টেম্পারেচার বাড়লে বাষ্পচাপ বাড়ে, জানি তো। তাহলে টেম্পারেচার বাড়াতে থাকলে বাষ্পচাপ বাড়তে বাড়তে অ্যাটমসফিয়ারিক প্রেসারে পৌঁছে যাবে, তখন ফুটতে শুরু করে দেবে। তাহলে কারণটাও জেনে গেলাম, পরীক্ষায় দেয় কিন্তু, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এবার এটা একটা কোয়ালিটেটিভ প্রপার্টি, তাহলে এই সংক্রান্ত সূত্র থাকবে। এই সংক্রান্ত রাউল্টস আবার সূত্র দেন, দুটো সূত্র দেন। প্রথম সূত্র, স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউল্টের প্রথম সূত্র, পরীক্ষায় লিখতে দেবে কিন্তু। স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউল্টের প্রথম সূত্র, মন দিয়ে শুনবে, আমি কিন্তু লিখে দেব না, বলবো শুধু সংকেতে, মানে সমীকরণের আকারে বলে দেবো, লিখে দেবো। কোনো বিশুদ্ধ দ্রাবকে কঠিন অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য দ্রাব যোগ করলে দ্রবণের যে স্ফুটনাঙ্কের উন্নয়ন হয় ডেল্টা টিবি, যেটা আমরা জানি, যেটা ইকুয়ালস টু টিবি মাইনাস টিবি ড্যাশ মাইনাস টিবি, সেটা কি বলছে, সেটা দ্রবণের মোলাল গাঢ়ত্বের সমানুপাতিক। সমানুপাতিক স্মল এম, মোলাল বলা হয়েছে কিন্তু, হ্যাঁ, মোলার করে দিও না ব্যাপারটা পরীক্ষার সময়। তাহলে কি বললাম, কোনো বিশুদ্ধ দ্রাবকে কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য তড়িৎ অসংযোজিত দ্রাব দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণের স্ফুটনাঙ্কের যে উন্নয়ন হয় ডেল্টা টিবি, সেটা কার সাথে সমানুপাতিক, দ্রবণের মোলাল গাঢ়ত্বের সাথে সমানুপাতিক। তাহলে যদি ইকুয়ালস টু করি তাহলে কি হবে, একটা ধ্রুবক পাবো। পরের পাতায় করি, ডেল্টা টিবি ইকুয়ালস টু হয়ে গেল একটা ধ্রুবক, যেটাকে বলছি কে সাফিক্সে বি ইন্টু স্মল এম। এই ফর্মুলাটা স্ফুটনাঙ্কে উন্নয়ন সংক্রান্ত রাউল্টের সূত্রের প্রথম ফর্মুলা বা প্রথম সূত্র, এর গাণিতিক রূপ। এবার মোলালিটি সমান আমরা জানি, মোলালিটি সমান কি জানি, এটা পরে আসছে, হ্যাঁ, মোলালিটি সমান এই সমীকরণটাকে পরে আমি চেঞ্জ করছি অঙ্ক করার সময়। যেখানে কেবিটা কি, পরীক্ষায় দেয় কেবি কি, কেবি একটা ধ্রুবক যার নাম হচ্ছে স্ফুটনাঙ্কের মোলাল উন্নয়ন। নাম অনেকগুলো নাম আছে, প্রত্যেকটা নাম জেনে রাখা ভালো। স্ফুটনাঙ্কের মোলাল উন্নয়ন, যেটাকে বলছি মোলাল এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। আর কি নাম আছে, আণবিক স্ফুটনাঙ্ক ধ্রুবক, মলিকুলার বয়লিং পয়েন্ট কনস্ট্যান্ট, বা স্ফুটনাঙ্ক ধ্রুবকও বলা হয়, বা ইবুলিস্কোপিক কনস্ট্যান্ট,
এই নামটাও মনে রাখবে, ইভোল্যুস্কোপিক কনস্ট্যান্ট, EBULLIOSCOPIC, কনস্ট্যান্ট, ইভোল্যুস্কোপিক কনস্ট্যান্ট। দ্বিতীয় সূত্রতে আসছে, দ্বিতীয় সূত্রটাও তোমরা জানো, বুঝিয়ে দিচ্ছি, ব্যাখ্যা দিচ্ছি, তারপর সূত্রটা বলবো। তুমি একটা গ্লাসের মধ্যে, দুটো গ্লাস নিয়ে নিলে না, দুটো গ্লাসের মধ্যে সমপরিমাণ দ্রাবক নিয়েছো, এখানে কিন্তু ওজনে নেব, যদি 100 গ্রাম বলি তাহলে এটাও 100 গ্রাম, যদি 1000 গ্রাম বলি তাহলে এটা 1000 গ্রাম। কারণ কি, মোলালিটির ক্ষেত্রে দ্রাবকের ওয়েট নেওয়া হয়, ওজন নেওয়া হয়, মনে আছে তো? মোলালিটির সংজ্ঞাটা যখন বলেছিলাম 1000 গ্রাম দ্রাবকে বলেছিলাম। তাহলে সমপরিমাণ দ্রাবক যদি নিয়ে নিই, এখানেও সমপরিমাণ, এখানেও সমপরিমাণ দ্রাবক নিয়ে সমমোল পরিমাণ সমমোল পরিমাণ যদি দ্রাব যোগ করি, একটা এক্স ভেবে না, একটা ওয়াই ভেবে নাও, আলাদা আলাদা দ্রাব, এটা গ্লুকোজ ইউরিয়া, গ্লুকোজ ফ্রুক্টোজ, সুক্রোজ মল্টোজ, এরকম টাইপের নিয়ে নিলাম। তাহলে সমমোল পরিমাণ যদি বিভিন্ন বা ভিন্ন দ্রাব নিই, আর এখানে যদি সম পরিমাণ দ্রাবক থাকে, তাহলে উভয় ক্ষেত্রের স্ফুটনাঙ্কের যে উন্নয়ন হবে ডেল্টা টিবি, দুটোই ডেল্টা টিবি সমান হবে। এটা ডেল্টা টিবি যা হবে, এরও ডেল্টা টিবি তাই হবে। সূত্রটা কি বলছে, কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে বিভিন্ন অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষক কঠিন দ্রাবের সমগ্রামোল অণু বা সমগ্রাম অণু বা সমমোল পৃথক পৃথকভাবে দ্রবীভূত করলে প্রতি ক্ষেত্রে স্ফুটনাঙ্কের উন্নয়ন একই পরিমাণে ঘটবে। অর্থাৎ যদি আমি এইখানে 0.1 মোল ইউরিয়া নিই, আর এখানে যদি 0.1 মোল গ্লুকোজ নিই, এখানেও স্ফুটনাঙ্কের উন্নয়ন যদি 1 ডিগ্রি হয়, এখানেও স্ফুটনাঙ্কের উন্নয়ন 1 ডিগ্রি হবে, বোঝাবার জন্য বললাম। অর্থাৎ এই দ্রবণটা ফুটবে 101 ডিগ্রি সেন্টিগ্রেডে, আর এটাও ফুটবে 101 ডিগ্রি সেন্টিগ্রেডে। স্ফুটনাঙ্ক উন্নয়নটা বলেছি, স্ফুটনাঙ্ক নয়, স্ফুটনাঙ্কের উন্নয়নটা একই হবে। ঠিক আছে? একে সংখ্যাগত ধর্ম বলা হয় কেন বলতে পারবো তো? সংখ্যাগত ধর্ম, কোয়ালিটেটিভ প্রপার্টি বলা হয় কেন, এখানেই বলে দিলাম, এটাই দিয়ে বোঝানো যায় যে এখানে 1000 গ্রাম জল নিয়েছো, এখানে 1000 গ্রাম জল নিয়েছো, এখানে এক্স গ্রাম মোল বা এক্স মোল গ্লুকোজ নিয়েছো, আর এখানেও এক্স মোল ইউরিয়া নিয়েছো। যদিও মলিকুলার ওয়েট আলাদা, এর মলিকুলার ওয়েট হচ্ছে 180 আর এর মলিকুলার ওয়েট হচ্ছে 60। এটা ইউরিয়া, একটা আলাদা প্রকৃতি, আর এটা গ্লুকোজ, এটা আলাদা প্রকৃতি। দুটো আলাদা প্রকৃতির দ্রাব নিয়েছো, ভিন্ন দ্রাব নিয়েছো, কিন্তু যেহেতু সমপরিমাণ নিয়েছো, সমমোল পরিমাণ নিয়েছো, তাই উভয় ক্ষেত্রে স্ফুটনাঙ্কের উন্নয়ন একই হবে। তাহলে এটা সংখ্যাগত ধর্ম। কারণ কি, দ্রাবের কণার সংখ্যার উপর নির্ভর করছে, দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করছে না, তাই এটা সংখ্যাগত ধর্ম। আচ্ছা, আর একটা কি আছে, আণবিক ওজন নির্ণয়। প্রত্যেকটা ক্ষেত্রে বলেছিলাম দ্রাবের আণবিক ওজন নির্ণয় করতে দেবে, অঙ্কও দেবে এখান থেকে। আণবিক ওজন বা আণবিক গুরুত্ব যা বলবে একই জিনিস, নির্ণয় কোন ফর্মুলা দিয়ে হবে, উপরে যে ফর্মুলাটা দিয়েছি সেই ফর্মুলা দিয়েই হবে। এই ফর্মুলা দিয়ে প্রতিষ্ঠা করতেও বলতে পারে যে স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউল্টের সূত্র থেকে দ্রাবের আণবিক ওজন কিভাবে নির্ণয় করব সেই সমীকরণটি প্রতিষ্ঠা করো, এরকমও দিতে পারে। তবে এটা খুবই সহজ একদম। আমি W1 গ্রাম দ্রাবকে W2 গ্রাম দ্রাব যোগ করে একটা দ্রবণ তৈরি করেছি। আচ্ছা, দ্রাবকের মলিকুলার ওয়েট হচ্ছে M1, দ্রাবের মলিকুলার ওয়েট হচ্ছে M2। তাহলে আমি যদি প্রশ্ন করি তোমাকে, W1 গ্রাম দ্রাবকে দ্রাবের কত মোল দ্রবীভূত আছে,
দ্রাবের W2/M2 মোল দ্রবীভূত আছে, তাহলে W1 গ্রামে এত মোল আছে, 1000 গ্রামে কত মোল আছে দেখে নেবো, বলো 1000 গ্রামে কত মোল হবে? W2/M2 ইন্টু 1000/W1। এই যেটা আমি সমীকরণটা লিখলাম, এইটা যেটা লিখলাম, এইটা কি, এটাই কি বলবো? দ্রবণের মোলালিটি। এটা মোলালিটি। এখন এই যে 1 নম্বর সমীকরণ আছে, 1 নং সমীকরণ, মোলালিটির জায়গায় যদি বসিয়ে দিই তাহলে ফর্মুলাটা কি হয়ে যাবে? ডেল্টা টিবি সমান KB ইন্টু W2 ইন্টু 1000 ডিভাইডেড বাই M2 ইন্টু W1। এই ফর্মুলাটা বক্স করে দাও, সব অঙ্ক এখান থেকেই হবে, বা এর পরের ফর্মুলাটা বক্স করতে পারো, যেক্ষেত্রে মলিকুলার ওয়েট বের করতে হবে তো আমাদের। তাহলে M2 সমান কি পেলে? কেউ বলবে আমাকে M2 সমান কি পেলাম? KB W2 ইন্টু 1000 ডিভাইডেড বাই W1 ইন্টু এখানে ডেল্টা টিবি হয়ে গেল, ডেল্টা টিবিটা এখানে চলে এলো। তাহলে এই ফর্মুলা দিয়ে সব অঙ্ক, এখানে আর দুটো ফর্মুলা নেই, তাই বইয়ের সাথে সবসময় মিলে যাবে, অঙ্কগুলো যখনই করবো বইয়ের সাথে সবসময় মিলে যাবে। এখন এইখানে আমি যদি সব মানগুলো তোমাকে বলে দিই ডান দিকে, তাহলে তুমি খুব সহজেই দ্রাবের আণবিক ভর নির্ণয় করে নিতে পারবে। তখন ডান দিকে কিন্তু কোনো মলিকুলার ওয়েটের প্রয়োজন হচ্ছে না দ্রাবকের, অর্থাৎ জলের বা বেনজিন বা যে কোনো দিক, এখানে দ্রাবকের মলিকুলার ওয়েটের প্রয়োজন হচ্ছে না। আর কি রাউল্টের সূত্রের প্রযোজ্যতা, ভ্যালিডিটি, স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউল্টের সূত্র কোন কোন ক্ষেত্রে খাটবে? ওই আগের নিয়মটাই, আগের যে জিনিসগুলো ছিল, কঠিন দ্রাব হতে হবে, অনুদ্বায়ী, অতড়িৎ বিশ্লেষ্য, অতড়িৎ সংযোজিত হতে হবে, তাহলে রাউল্টের সূত্রটা খাটবে। এখানে একটা জিনিস বলে দিই তোমাকে, ডেল্টা টিবিটা এমন একটা দ্রাব নিলাম যে দ্রাবটা সংযোজিত হয়ে যায়, তাহলে কি হবে? স্ফুটনাঙ্কের উন্নয়নটা বেশি হবে না স্ফুটনাঙ্কের উন্নয়ন কমে যাবে? যেহেতু দেখো সংযোজিত হওয়া মানে কণার সংখ্যা কমে যাওয়া, কণার সংখ্যা কমে যায় সংযোজিত হলে। যদি কণার সংখ্যা কমে যায়, যেহেতু কোয়ালিটেটিভ প্রপার্টি, কণার সংখ্যা কমলে স্ফুটনাঙ্কের উন্নয়নও কমে যাবে। আর যদি বিয়োজিত হয়, দ্রাবটা বিয়োজিত হয়, তাহলে কণার সংখ্যা বেড়ে যাবে, আর কণার সংখ্যা যদি বেড়ে যায় স্ফুটনাঙ্কের উন্নয়নও কিন্তু বেড়ে যাবে। এগুলো অ্যাবনর্মাল কোয়ালিটেটিভ প্রপার্টি। যখন বলবো অ্যাবনর্মাল কোয়ালিটেটিভ প্রপার্টি, তখন এই কথাগুলো বলবো, সংযোজিত আর বিয়োজিত হলে কি হয়। আর একটা কি ছিল, সূত্রটা খাটবে যদি লঘু দ্রবণ হয়, যেটাকে আদর্শ দ্রবণের মতো আচরণ করে, তাহলে কিন্তু স্ফুটনাঙ্কের এই রাউল্টের সূত্রটা খাটবে, না হলে খাটবে না। আর একটা জিনিস এখানে বাদ দিয়ে গেলে হবে না, সেটা হচ্ছে কেবি এর সংজ্ঞা দেয় পরীক্ষায়, কেবিটার সংজ্ঞা, যেটা বললাম মোলাল স্ফুটনাঙ্ক উন্নয়ন বা ইবুলিস্কোপিক কনস্ট্যান্ট, এর সংজ্ঞা দেয়। ডেল্টা টিবি, এখানে সংজ্ঞাটা বলে দিয়ে দেখো, ডেল্টা টিবি সমান কেবি ইন্টু এম, তাহলে কেবি সমান কি পাচ্ছি? ডেল্টা টিবি বাই এম। এখন যদি কোনো দ্রবণের ক্ষেত্রে এম সমান 1 হয়, এর মানে কি 1 মোলাল দ্রবণ, তাহলে এম সমান যদি 1 হয়, তাহলে কেবি সমান ডেল্টা টিবি পেয়ে যাব। এখান থেকে তাহলে সংজ্ঞাটা বলে দিতে পারি আমরা, 1 মোলাল দ্রবণের স্ফুটনাঙ্কের যে উন্নয়ন হয় সেটাই কেবি, এক লাইনে হয়ে যাবে। 1 মোলাল দ্রবণের, একক মোলাল গাঢ়ত্ব বিশিষ্ট দ্রবণের স্ফুটনাঙ্ক উন্নয়নটাকেই কেবি বলি, বা যদি বড় করে বলি তাহলে হচ্ছে 1000 গ্রাম বিশুদ্ধ দ্রাবকে 1 গ্রাম অণু
পরিমাণ কোনো অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য কঠিন দ্রাব দ্রবীভূত করলে দ্রবণের যে স্ফুটনাঙ্কের উন্নয়ন হয় বা স্ফুটনাঙ্কের যে বৃদ্ধি ঘটে তাকে উক্ত দ্রাবকের স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক বা ইউভিলোস্কোপিক কনস্ট্যান্ট বলে। কেবিটা মনে রাখবে দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে। অর্থাৎ প্রত্যেকটা দ্রাবকের ক্ষেত্রে স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক বা মোলাল স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক। যেটা বলছিলাম, তাহলে সংজ্ঞাটা পেয়ে গেলাম। আর এটা দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে। পরীক্ষার দ্বারা নির্ণয় করা যায় প্রত্যেকটা দ্রাবকের ক্ষেত্রে স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবকের মান কি হয়, বইতে হয়তো দেওয়া থাকবে। কেবি এর মান জলের ক্ষেত্রে, অ্যালকোহলের ক্ষেত্রে, বেনজিনের ক্ষেত্রে, CCl4 এর ক্ষেত্রে দেখবে দেওয়া আছে। পরীক্ষা দ্বারা এই মানগুলো নির্ণয় করা যায়। আর একটা জিনিস, এর একক লিখতে দেয়, কেবি এর একক। দেখো কেবি এর একক এখান থেকে পেয়ে যাব। ডেল্টা টিবি মানে কি টেম্পারেচারের একক, আর এম মানে মোলালিটি, যেটাকে বলতে পারি যদি সেন্টিগ্রেড দিয়ে বলি তাহলে ডিগ্রি বলবো, আর যদি কেলভিন দিয়ে বলি তাহলে কেলভিন। আর মোলালিটি মানে কি মোল পার কেজি, মোল পার কেজি। তাহলে এককটা কি হলো, কেলভিন কেজি মোল ইনভার্স। পরীক্ষা দেয় কিন্তু কেলভিন কেজি মোল ইনভার্স। আর যদি ডিগ্রি সেন্টিগ্রেডে বলি তাহলে ডিগ্রি কেজি মোল ইনভার্স, ডিগ্রি কেজি মোল ইনভার্স। আর একটা সহজ একক আছে যে কেলভিন পার মোলালিটি বা ডিগ্রি পার মোলালিটিও বলতে পারি। সংজ্ঞাটা বুঝে নিয়েছি সবাই। 1000 গ্রাম বিশুদ্ধ দ্রাবকে যদি 1 গ্রাম অণু পরিমাণ কঠিন অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য দ্রাব দ্রবীভূত করি, যে দ্রবণে যে পরিমাণ স্ফুটনাঙ্কের বৃদ্ধি ঘটে তাকে ওই দ্রাবকের স্ফুটনাঙ্ক মোলাল উন্নয়ন বা স্ফুটনাঙ্ক ধ্রুবক বলা হয়, কেবি। এই প্রশ্নটার উত্তর দাও দেখি। জলের কেবি সমান 0.515 ডিগ্রি সেন্টিগ্রেড কেজি মোল ইনভার্স বলতে কি বোঝো? এর অর্থ কি? পরীক্ষা দেয় কিন্তু। এর অর্থ কি? জলের কেবি সমান 0.515 ডিগ্রি সেন্টিগ্রেড কেজি মোল ইনভার্স, এর অর্থ কি? 1000 গ্রাম জলে 1 মোল কোনো কঠিন অসংযোগী অনুদ্বায়ী দ্রাব দ্রবীভূত করলে ওর স্ফুটনাঙ্ক উন্নয়ন হয় 0.516। একদম ঠিক। সীমা বলছো তো? 1000 গ্রাম বিশুদ্ধ জলে তুমি যদি 1 গ্রাম মোল কঠিন অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য দ্রাব যোগ করো তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়ন কত হবে? 0.515 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে যদি বলতো 0.515 কেলভিন কেজি মোল ইনভার্স তাহলে বলতে এত কেলভিন হয়েছে। যে এককে দেবে সেইটাই বলবে, কিন্তু অত ডিগ্রি বা অত কেলভিন স্ফুটনাঙ্কের উন্নয়ন হয়েছে, বা দ্রবণের স্ফুটনাঙ্ক বিশুদ্ধ দ্রাবকের তুলনায় এত ডিগ্রি সেন্টিগ্রেড বেশি বা এত কেলভিন বেশি। বোঝাতে পেরেছি? এরপরে যেটা আছে এইটাও একটু করে নেবে তোমরা, এখনই বলে দিই তাহলে। কেন যদি 1000 গ্রাম না বলে 100 গ্রাম দ্রাবক বলে, এখানে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে 100 গ্রাম দ্রাবকের ক্ষেত্রে কেবির মান 1000 গ্রাম দ্রাবকের অপেক্ষায় 10 গুণ বেশি। অর্থাৎ তুমি যে পরিমাণ দ্রাব, একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাব যদি 100 গ্রাম দ্রাবকে যোগ করো, নির্দিষ্ট পরিমাণ দ্রাব 100 গ্রাম দ্রাবকে যোগ করো, সেই দ্রবণের কেবির মান
আর ওই নির্দিষ্ট পরিমাণ দ্রাব যদি 1000 গ্রাম দ্রাবকে যোগ করো, তাহলে সেই দ্রবণের কেবির মান 10 গুণ বেশি হবে, মানে প্রথমটার মান বেশি হবে। কোশ্চেনটা বুঝতে পেরে গেছি? এখন যদি প্রশ্ন করা হয় যে 100 গ্রাম দ্রাবকে যদি একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাব যোগ করো, মানে 1 মোল দ্রাব যোগ করছো, তাহলে তার মোলালিটি আর 1000 গ্রামে যদি যোগ করো তার মোলালিটি, কার ক্ষেত্রে মোলালিটিটা বেশি হবে? 100 ক্ষেত্রে গাঢ় হবে দ্রবণটা, মোলালিটি বেশি হবে। আর যদি মোলালিটি বেশি হয় তাহলে ডেল্টা কেবির মান কি হবে? মোলালিটি বেশি হলে কেবির মানও বেশি হবে। বলো। মোলালিটি বেশি হলে কেবি কম হবে। কোন ফর্মুলা দিয়ে বললে তুমি? কেবি সমান এইটা হলে মোলালিটি যদি বেশি হয়, এটা যদি বেশি হয় এটা কম হবে। হ্যাঁ, তাই ঠিকই বলেছো। 100 গ্রাম দ্রাবকে 1 গ্রাম পরিমাণ সেটা হচ্ছে যে 100 গ্রাম দ্রাবকে 1 গ্রাম মোল, 1 গ্রাম অণু দ্রাব দ্রবীভূত করলে দ্রবণের মোলাল গাঢ়ত্ব কত হবে? দ্রবণের মোলাল গাঢ়ত্ব কত হবে? ফর্মুলা দিয়ে যদি করি, W2M2 into 1000 ডিভাইডেড বাই 100। যেহেতু 1 গ্রাম মোল নিয়েছি, তাহলে এখানে হয়ে যাবে এটা 1 মোল হয়ে যাবে, সমান 10 গুণ হবে। 10 অর্থাৎ কি দেখতে পাচ্ছি, 100 গ্রাম দ্রাবকে যদি আমি 1 গ্রাম মোল দ্রবীভূত করি আর 1000 গ্রামে যদি আমি 1 গ্রাম মোল দ্রবীভূত করি, তাহলে মোলাল গাঢ়ত্ব হবে 10 গুণ বেশি। এবার 10 গুণ যদি মোলাল গাঢ়ত্ব বেড়ে যায়, তাহলে মোলাল গাঢ়ত্ব একটা সংখ্যাগত ধর্ম, যেহেতু স্ফুটনাঙ্ক উন্নয়ন সংখ্যাগত ধর্ম, তাই মোলালিটি যদি বৃদ্ধি পেয়ে যায় 10 গুণ, তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়ন হবে, সেটাও 10 গুণ হবে। যেমন 1000 গ্রাম জলের ক্ষেত্রে কেবি সমান 0.515 ডিগ্রি সেন্টিগ্রেড কেজি মোল ইনভার্স। 100 গ্রামের ক্ষেত্রে কি হবে? কেবি সমান 10 দিয়ে গুণ করে দেবো, তাহলে 0.515 ইন্টু 10, 5.15 ডিগ্রি কেজি মোল ইনভার্স। থার্মোডাইনামিক্স থেকে একটা ফর্মুলা পাওয়া যায়, একটু আগে বললাম না যে কেবির মানটা দ্রাবকের উপর নির্ভর করবে, দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে। এই ফর্মুলা দিয়ে হয়ে যায় কেবি সমান, থার্মোডাইনামিক্স থেকে এটা পাওয়া যায়। এখানে আমাদের ফর্মুলাটা কীভাবে এসছে দেওয়া নেই, টিবি স্কোয়ার, আর টিবি স্কোয়ার 1000 ইন্টু এলভি। এলভিটা কি? এলভিটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পীয় ভবনের লিন তাপ। বিশুদ্ধ দ্রাবকের বাষ্পীয় ভবনের লিন তাপ।
আর 8টা জানি আমরা সার্বজনীন গ্যাস ধ্রুবক। টিবিটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক। তাহলে ডান দিকে দেখো সবগুলোই দ্রাবকের টার্ম আছে, দ্রাবের কোনো টার্ম নেই। এটা বিশুদ্ধ দ্রাবকের বয়লিং স্ফুটনাঙ্ক, এটা বিশুদ্ধ দ্রাবকের বাষ্পীভবনের লিনতাপ, আর 8টা ধ্রুবক আর 1000 আছে। এই ফর্মুলা দিয়ে অঙ্ক দিয়েছে, একবার মনে হয় দিয়েছে অঙ্ক। তোমাকে এই এলভিটা বলে দেবে আর দ্রাবকের বয়লিং পয়েন্টটা বলে দেবে, আর এর মানটা বলবে না, কেবি বার করতে হবে। দু একটা অঙ্ক করবো তাহলে বুঝতে পেরে যাবে কোন ফর্মুলা দিয়ে অঙ্ক হবে। সেই ফর্মুলাটা আগে লিখে দিচ্ছি আমি। এই ফর্মুলা দিয়ে অঙ্ক হবে টিবি ড্যাশ টিবি, যেটা হচ্ছে ডেল্টা টিবি, কেবি ইন্টু W2 ইন্টু 1000 ডিভাইডেড বাই M2 ইন্টু W1। এই ফর্মুলা দিয়ে অঙ্ক হবে। প্রথমে একটা অঙ্ক বলি একদম, যেটা উদাহরণের অঙ্ক, বইতে দেওয়া আছে, বই অনুযায়ী করবে না, আমি যেভাবে শিখিয়ে দিচ্ছি সেভাবেই করবে। কি দেওয়া আছে কোশ্চেনটা? 0.3 গ্রাম ইউরিয়া, বইটা যদি থাকে পাশে খুব ভালো হয়। 0.3 গ্রাম ইউরিয়া, তার আপেক্ষিক ভরও দিয়ে দিয়েছে, মলিকুলার ওয়েট 60 দিয়েছে। 50 গ্রাম জলে 50 গ্রাম ওয়াটার, জলে দ্রবীভূত করা হলো। দ্রবণের স্বাভাবিক স্ফুটনাঙ্ক কত হবে? দ্রবণের স্ফুটনাঙ্ক চেয়েছে। কত হবে? আর কি দিয়ে দিয়েছে? কেবি দিয়ে দিয়েছে জলের ক্ষেত্রে 0.52 কেলভিন কেজি মোল ইনভার্স। তাহলে যে যে ডেটাগুলো দিয়ে দিয়েছে একটু আমাকে বলবে? যে যে ডেটাগুলো দিয়ে দিয়েছে আমি লিখবো। 0.1 গ্রাম ইউরিয়া মানে কি দেওয়া হয়েছে বলো? W2 দিয়েছে 0.3, বলছিলাম 0.3 গ্রাম। আর কি দিয়েছে? পরপর বলো, পরপর বলো। M2 দিয়েছে, মলিকুলার ওয়েট দিয়েছে 60। তারপর 50 গ্রাম মানে কি দিয়েছে? এটা W1 50 গ্রাম দিয়েছে। আর M1 এর প্রয়োজন হয় না আমাদের। আর কি দিয়েছে? কেবি দিয়েছে। কি চেয়েছে? দ্রবণের স্ফুটনাঙ্ক চেয়েছে। দ্রবণের স্ফুটনাঙ্ক মানে কি? ডেল্টা টিবি ড্যাশ না ডেল্টা টিবি? ডেল্টা টিবি ড্যাশটা চেয়েছে। তাহলে টিবি, ডেল্টা টিবিটাও তো জানি নাকি জানি না আমরা? ডেল্টা বলছি, ভুল করে বলে দিলাম ডেল্টা। হ্যাঁ, টিবি ড্যাশটা চেয়েছে, আর টিবি ড্যাশটা নির্ণয় করতে হবে। টিবিটা তো জানি, টিবি কত? জলের স্ফুটনাঙ্ক কত? 373 কেলভিন। কেলভিনে বলবে কিন্তু, হ্যাঁ, যদি এটা ডিগ্রিতে লেখো 0 পেয়ে যাবে। অঙ্ক যদি ডিগ্রিতে করতে যাও এখানে তাহলে ভুল হয়ে যাবে। তাহলে মানগুলো বসিয়ে দিই। কেবি ইন্টু W2 1000 ডিভাইডেড বাই M2 ইন্টু W1। টিবি ড্যাশটা চাই 373.52 0.3 1000 60 আর 50। টিবি ড্যাশটা বলো কত কেলভিন? এইভাবে করে পরীক্ষা। তিনশো 373.00 না জিরো আছে? 00 না জিরো? পয়েন্টের পর দুটো জিরো আছে।
পয়েন্টের পর দুটো জিরো তো হবে না, পয়েন্টের পর 0.5 হবে মনে হয়। দেখো থ্রি সেভেন 3.052 হতে পারে, কিন্তু 005 যদি আছে ভুল হয়েছে। এখানে দেখো কোনো যোগ বিয়োগ গুণ ভাগ, হাজারকে 100 করে দিয়েছে হয়তো, দেখে না একবার। কার এটা এসছে 373.05 কেলভিন? একজন বলবে তবে তো বুঝবো। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার। নেক্সট একটা অঙ্ক দিচ্ছি, এটা বইয়ের উদাহরণের অঙ্ক, এগুলো করে নিলে এক্সারসাইজের অঙ্কগুলো করতে সুবিধা হবে। এটা একটু আলাদা রকম অঙ্ক, আমি এটা বলে দিই একটু। গ্লুকোজের জলীয় দ্রবণের স্ফুটনাঙ্ক দিয়ে দিয়েছে। গ্লুকোজ জলীয় দ্রবণের স্ফুটনাঙ্ক মানে কোনটা দিয়েছে, আমি লিখবো কি টিবি ড্যাশ লিখবো, টিবি লিখবো না ডেল্টা টিবি লিখবো? টিবি ড্যাশ। টিবি ড্যাশ দিয়েছে 100.1 ডিগ্রি সেন্টিগ্রেড, কেলভিনে করতে হবে। আচ্ছা, আর কি দিয়েছে, ওই দ্রবণে 100 গ্রাম জলে গ্লুকোজের অণুর সংখ্যা কত? ওই যে দ্রবণটা আছে সেইটা 100 গ্রাম জলে গ্লুকোজের অণুর সংখ্যা কত? আর কিছু দেয়নি কিন্তু, আর একটা দিয়ে দিয়েছে মনে হয়, ওই কেবি দিয়ে দিয়েছে, 0.5 কেলভিন কেজি মোল ইনভার্স, এটা দিয়েছে 0.5 কেলভিন কেজি মোল ইনভার্স। এখানে আরো অনেক কিছু দেওয়া আছে, তুমি হয়তো খুঁজে বের করে নিতে পারবে, আমাকে একটু তোমরা বলবে যে কি কি দেওয়া আছে আরো। এইখানে আমি পাশে রেখে দিয়েছি এটা। যেমন টিবি ড্যাশ তো দিয়েছে, এটা করে দিলাম 273 প্লাস 100.1 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিনে নিয়ে চলে গেলাম, তাহলে কত হয়ে গেল? 373.1 কেলভিন হয়ে গেল। আচ্ছা, টিবি আমরা জানি জলের ক্ষেত্রে কত, 373 কেলভিন। আচ্ছা, আর কি জানি, আর কিছু জানি না যখন, তাহলে তাহলে আমি কেবিটা জানি না, কেবি 0.52 কেলভিন, 0.5 দিয়েছে তাহলে 0.5ই রাখি, হ্যাঁ 0.5 কেলভিন কেজি মোল ইনভার্স। তাহলে ডেল্টা টিবি সমান কেবি ইন্টু এম। এমটা বের করে দাও সবাই, মোলালিটিটা বের করে দাও। বেরোয়নি এখনো? 0.02 মোল পার কেজি বা কেজি ইনভার্স, মোল পার কেজি, এইটা মোলালিটি। 100 গ্রাম জলে গ্লুকোজের অণুর সংখ্যা চেয়েছে, 1000 গ্রাম জলে গ্লুকোজের মোল সংখ্যা কত গো? 1000 গ্রাম জলে গ্লুকোজের মোল সংখ্যা কত? 0.02 মোল, তাই তো? তাহলে 100 গ্রাম জলে মোল সংখ্যা কত জলের? 0.02 ডিভাইডেড বাই 1000 ইন্টু 100 কত হচ্ছে? 0.002। তাহলে 100 গ্রাম গ্লুকোজ জলে গ্লুকোজের মোল সংখ্যা এত, কতগুলো অণু আছে যদি জিজ্ঞাসা করে অণুর সংখ্যা কত, কি করে বের করবে?
অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করে দেবে। তাহলে 100 গ্রাম জলে গ্লুকোজের অণুর সংখ্যা সমান 0.002 ইন্টু 6.022 10⁻23, যেটা অ্যান্সার হবে সেটাই। কত অ্যান্সার হচ্ছে দেখে নেবে। 1.2044 ইন্টু 10⁻21, এটা অ্যান্সার পাচ্ছি আমি। আমার সাথে যদি মিলে যায় তাহলে ভালো, বইয়ের সাথেও মিলে যাবে, বই থেকেই দেখা অ্যান্সারটা। আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা পরীক্ষায় দেয়, এছাড়া 10 ইয়ার্সে মানে উদাহরণের অঙ্কগুলো অবশ্যই তোমরা করে নেবে সব, আর এক্সারসাইজের যে অঙ্কগুলো আছে সেগুলোও করবে। তার আগে এই যে অঙ্কটা আমি করাচ্ছি এটা উদাহরণেরই অঙ্ক। পরীক্ষায় প্রায় এই রকম টাইপের অঙ্ক দেয়, টেস্ট পেপারে দেখবে প্রচুর আছে এরকম টাইপের অঙ্ক, যদি টেস্ট পেপার তোমাদের কাছে থাকে। বইয়ের অঙ্কটা আমি বলে দিচ্ছি, একটু লিখে নেবে বা দাগ দিয়ে দেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে। 40 গ্রাম বেনজিন, পেয়েছো অঙ্কটা? 40 গ্রাম বেনজিনে 3.24 গ্রাম সালফার। তাহলে 40 গ্রাম বেনজিনে 3.24 গ্রাম সালফার দ্রবীভূত করে একটা দ্রবণ তৈরি করা হয়েছে। বিশুদ্ধ বেনজিনের তুলনায় দ্রবণের স্ফুটনাঙ্ক 0.81 কেলভিন বেশি। কি বললাম? বিশুদ্ধ বেনজিনের তুলনায় দ্রবণের স্ফুটনাঙ্ক এত কেলভিন বেশি। তাহলে এটা কি দিয়েছে গো? ডেল্টা টিবি দিয়েছে, টিবি ড্যাশ দিয়েছে না টিবি দিয়েছে? বলো। ডেল্টা টিবি দিয়েছে। এইগুলো যদি বুঝে যাও তাহলে অঙ্ক করে নিতে পারবে। ডেল্টা টিবি দিয়েছে, এটা হচ্ছে 0.81 কেলভিন। আর 40 গ্রাম বেনজিন মানে কি দিয়েছে? W1 40 গ্রাম, W1 40 গ্রাম হয়ে গেল। আচ্ছা, এত গ্রাম সালফার মানে কি দিয়েছে? W2 গ্রাম, W2 সমান 3.24 গ্রাম সালফার। এখান পর্যন্ত হলো। আচ্ছা, আর কি দিয়ে দিয়েছে? যদি বেনজিনের কেবিটাও দিয়ে দিয়েছে। বেনজিনের কেবি 2.53 কেলভিন কেজি মোল ইনভার্স হয়, সালফারের সংকেত নির্ণয় করো। একটু আলাদা রকম অঙ্ক, সালফারের সংকেত নির্ণয় করো। আমি এখানে এস লিখে বলছি সালফারের সংকেত নির্ণয় করো, সালফারের সংকেত নির্ণয় করো। এটা তো আমি জানি সালফারকে এস দিয়ে চিহ্নিত করা হয়, তাহলে সংকেত নির্ণয় কেন করতে বলছে? সালফারের সংকেত নির্ণয় করতে বলছে। আর কি দিয়ে দিয়েছে? সালফারের পারমাণবিক ভর দিয়েছে। সালফারের পারমাণবিক ভর কত? অ্যাটমিক ওয়েট 32। সালফারের পারমাণবিক ভর 32। তাহলে এই অঙ্কটা উদাহরণটা না দেখে একটু আমাকে কেউ বলবে যে সালফারের সংকেতটা নির্ণয় করব কি করে আমি? মানে অ্যাকচুয়ালি কি চাইছে? সালফারটা যদি অনুরূপে থাকে তাহলে অণুর সংকেতটা চাইছে। সালফারের সংকেত তো সবাই জানে, সালফার এস, কিন্তু অণু যেটা সেই অণুর সংকেত। এখন তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় অক্সিজেনের সংকেত কি, কি বলবে তুমি? অক্সিজেনের সংকেত, অক্সিজেনের সংকেত O2 বলবে, তাই না? অণু অবস্থায় অক্সিজেন থাকে O2। এখন আমি না জানি না অক্সিজেন কিভাবে থাকে, O2 হিসাবে থাকে না O3 হিসাবে, জানি না আমি। অক্সিজেনের পারমাণবিক ভর কেউ জানো? অক্সিজেনের পারমাণবিক ভর 8। কে 8 বলছে? 8? হ্যাঁ বলছে 8। পারমাণবিক সংখ্যা বলিনি, পারমাণবিক ভর বলেছে। হ্যাঁ 16। তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। তাহলে O2 পারমাণবিক বা O2 ভর কত হবে? আণবিক তখন হয়ে যাবে, আণবিক ভর কত হবে?
32 হয়ে যাবে। তার মানে আমি কি করেছি, এই 2 দিয়ে 16কে গুণ করেছি। যদি O3 বলতাম ওজনের আণবিক ভর কত হতো তাহলে? তার মানে কি আমি কিছুই নয়, 3 ইন্টু 16 করেছি, এখানে 2 ইন্টু 16 করেছি, তাই না? তাহলে সালফারের ভেবে নাও, আমি বললাম যে সালফারের সংকেত হচ্ছে SN। তাহলে তার আণবিক ভর কি হয়ে যাবে? আণবিক ভর হয়ে যাবে N ইন্টু সালফারের যে পারমাণবিক ভর সেটা 32। এই জায়গাটা বোঝাবার জন্য তোমাকে এইগুলো বললাম আর কি। তার মানে সালফার বলি বা যে কোনো এলিমেন্টের সংকেত জানতে চাইলে, অর্থাৎ এখানে যেমন ফসফরাস যদি থাকতো তাহলে ফসফরাস আমরা জানি সবাই P4 হিসাবে লেখা হয়, তাহলে এখানে PN লিখতাম, আর ফসফরাসের যে পারমাণবিক ভর সেটাকে N দিয়ে গুণ করে দিয়ে N এর ভ্যালুটা বের করে নিতে পারতাম। তার মানে সালফারের আণবিক ভর হবে 32 ইন্টু N বা N ইন্টু 32। এটা কি? এটা হচ্ছে M2, সালফারের M2, N ইন্টু 32। এটা বুঝতে পারলাম সবাই? আর কি কি দিয়ে দিয়েছে এখানে পাশে লিখেছি, আরেকবার লিখে দিই এখানে এই পাতায়। ডেল্টা টিবি দিয়েছে 0.81 কেলভিন, W1 দিয়েছে 40 গ্রাম, W2 দিয়েছে 3.24 গ্রাম, আর কেবি দিয়েছে যেটা সেটা হচ্ছে 2.53 কেলভিন কেজি মোল ইনভার্স। তাহলে এই ফর্মুলায় বসিয়ে M2 বের করে নাও সবাই। বেনজিন আছে না, আর দরকার নেই, এইটা এই ফর্মুলা বসাও। ডেল্টা টিবি সমান কেবি W2 1000 ডিভাইডেড বাই M2 ইন্টু W1। M2 সমান এইটা পরে বসাবে। M2 সমান কত হয়েছে আগে বলো, অঙ্কটা করে M2 সমান কত হয়েছে বলো। কেবি হচ্ছে 53, W2 বসিয়ে দিলাম 40,000 ডিভাইডেড বাই W1 হচ্ছে, হ্যাঁ ভুল বসিয়েছি, 40 নয় এটা 3.24, এটা হচ্ছে 40 আর এটা হচ্ছে 0.81। M2 কত? বলো। 253 হয়ে গেল। আবার আমরা কি জানি, M2 সমান N ইন্টু 32 সমান 253, তাহলে N সমান কত? নিয়ার অ্যাবাউট 8 হবে দেখবে। অতএব সালফারের সংকেত হয়ে গেল S8। এইভাবে করবে, বই অনুযায়ী করতে পারো, তবে বই অনুযায়ী মনে হয় জটিল মনে হবে। এখানে এটাই মেন শেখার জায়গা, সেটা হচ্ছে যে আণবিক ভর, যেটা আমি SN বলে দিলাম, সেটা হচ্ছে আণবিক ভর হবে তার পারমাণবিক ভর ইন্টু পারমাণবিকতা বলা হয় এটাকে বলা হয় পারমাণবিকতা। যেমন অক্সিজেনের পারমাণবিকতা 2, ওজনের পারমাণবিকতা 3, সালফারের পারমাণবিকতা বললাম এখানে N, যেটা বেরোলো 8। তাহলে পারমাণবিকতা ইন্টু পারমাণবিক ভর করলে আণবিক ভর পাওয়া যায়। এরকম টাইপের অঙ্ক সালফারের, সেলিনিয়ামের ক্ষেত্রেও দিতে পারে SE, ফসফরাসের ক্ষেত্রেও দিতে পারে P4, ওজনের ক্ষেত্রেও দিতে পারে O3। তবে ওটা গ্যাসীয় হবে, তো গ্যাসীয় ক্ষেত্রে তো আমরা এখানে ক্যালকুলেশন করছি না, সলিডের ক্ষেত্রে করছি, কঠিনের ক্ষেত্রে করছি, সেই জন্য সালফার বা সেলিনিয়াম দেবে। বুঝতে অসুবিধা নেই কিছু। দুটো
কোশ্চেন একটা বাড়িতে করতে দেবো, একটা এখানে জিজ্ঞাসা করব স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত। আচ্ছা, এরকম হতে পারে কি কোনোদিন যে তুমি বিশুদ্ধ দ্রাবকে একটা দ্রাব যোগ করলে আর স্ফুটনাঙ্ক কমে গেল? দ্রবণের স্ফুটনাঙ্ক বিশুদ্ধ দ্রাবক অপেক্ষায় কমে গেল, এটা হতে পারে কি? কোশ্চেনটা বুঝলাম। দ্রবণের স্ফুটনাঙ্ক বিশুদ্ধ দ্রাবক অপেক্ষায় কম হতে পারে কি? কি বলছে বলো, আমি শুনছি, বলো। একজন বলো, একটু জোরে বলো, একজন বলো একটু জোরে। কম হতে পারে কি? যদি সংযোজিত হয়ে যায় তাহলে হবে না, সংযোজিত হয় না, বিয়োজিত হয় না। সংযোজিত হয় না, বিয়োজিত হয় না, এই প্রশ্নটা দিয়ে রাখলাম, এর অ্যান্সার বার করে বলবে আমাকে। আমি আরেকটা কি বললাম, যে সংযোজন বা বিয়োজন হয় না। আর একটা প্রশ্ন হচ্ছে, এটাও পরিচ্ছেদ সংক্রান্ত কোশ্চেন, একটা কি বলছো? হ্যাঁ, দ্রাবটা যদি উদ্বায়ী হয় তাহলে হয়ে যাবে, অ্যান্সারটা পেয়ে গেছো। যদি দ্রাবটা উদ্বায়ী হয় তাহলে হয়ে যাবে। ভোলাটাইল সলিউট হলে এই কাজটা হবে, অর্থাৎ যে দ্রাবটা যোগ করছো সেই দ্রাবটা যদি বাষ্পায়ন বেশি হয়, উদ্বায়ী বেশি হয়, তাহলে বাষ্পচাপ বেশি হবে, তাহলে যে দ্রবণটা তৈরি করছো তার স্ফুটনাঙ্ক কমে যাবে। তাহলে অ্যান্সার কি? হ্যাঁ, হতে পারে। দুটি উদ্বায়ী তরল যদি নিই আর সেই তরলে যদি বিশুদ্ধ তরল অপেক্ষায় দ্রাবের ভোলাটাইলিটি বা উদ্বায়ী হওয়ার প্রবণতা বেশি হয়, তাহলে কি হবে? দ্রবণের বাষ্পচাপ যেহেতু বেশি হয়ে গেছে, স্ফুটনাঙ্ক কমে যাবে। এটা উদাহরণ হচ্ছে বেনজিন, টলুইন। বেনজিনের মধ্যে যদি টলুইন যোগ করে দেওয়া হয়, তাহলে টলুইনের উদ্বায়ী হওয়ার প্রবণতা বেনজিনের তুলনায় বেশি, তাই দ্রবণের স্ফুটনাঙ্ক কমে যাবে। আর একটা কি প্রশ্ন বললাম পরিচ্ছেদ সংক্রান্ত, একটা গ্লুকোজের একটা দ্রবণ নিয়ে হচ্ছে, তার মোলালিটি হচ্ছে 0.01 মোলাল গ্লুকোজের দ্রবণ, আর তার স্ফুটনাঙ্কের উন্নয়ন হয়েছে ডেল্টা টিবি এক্স ডিগ্রি বা এক্স কেলভিন, যাই বলো, গ্লুকোজের দ্রবণ। আর একটা কি নেওয়া হয়েছে? আর একটা দ্রবণ নেওয়া হয়েছে দুটো পদার্থের মিশ্রণ, ইউরিয়া প্লাস গ্লুকোজ, ডেল্টা টিভি কত বললেন? এক্স ডিগ্রি সেন্টিগ্রেড। আর একটা কি বললাম, আর একটা দ্রবণ নিয়েছি যেখানে ইউরিয়া আর গ্লুকোজের মিক্সচার আছে, আর ইউরিয়া আর গ্লুকোজের প্রত্যেকটার মোলালিটি বলা দেওয়া আছে। একটা মোলালিটি আছে 0.005 মোলাল, আর গ্লুকোজের ক্ষেত্রে 0.005 মোলাল। তাহলে এই দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন বলে দেওয়া হচ্ছে এক্স ডিগ্রি সেন্টিগ্রেড। কি বললাম? প্রত্যেকটার মোলালিটি, দ্রবণের প্রত্যেকটার মোলালিটি 0.005 মোলাল, 0.005 মোলাল। তাহলে এর ক্ষেত্রে স্ফুটনাঙ্কের উন্নয়ন ওয়াই ডিগ্রি সেন্টিগ্রেড, এর ক্ষেত্রে এক্স ডিগ্রি সেন্টিগ্রেড। এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন বের করতে বলেছে, সম্পর্ক কি, এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন কি, এটা হোমওয়ার্ক দিয়ে রাখলাম। তাহলে স্ফুটনাঙ্ক উন্নয়ন থেকে যা কোশ্চেন হয় আমি সব বলে দিলাম, যা বোঝাবার সব বলে দিলাম। পরিচ্ছেদ সংক্রান্ত কোশ্চেনগুলো অবশ্যই করবে। নেক্সট যে কলিগেটিভ প্রপার্টিটা আছে সেটাও আজকেই পড়াবো।